আমি যেহেতু একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, তাই আমার কোনোদিনও ডাইরেক্ট কিছু করা বা ছেলেদের সাথে ফ্লার্ট করার মতো কোনো কিছু করা হয়নি। তাই যেখানে আমার বান্ধবীরা বয়ফ্রেন্ডের দিয়ে ফাটিয়ে বড় করে ফেলেছিল, আমার এইসব বিষয়ে কোনো প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা ছিল না। জাস্ট বান্ধবীদের মুখে ওদের কথা শুনতাম। এবার আসল ঘটনায় আসি। কয়েক মাস আগে কলেজ বন্ধের জন্য আমি ব্যাঙ্গালোর থেকে বাড়ি চলে আসি। এসে লক্ষ্য করলাম আমার ভাই আমার দিকে মাঝে মাঝে আর চোখে তাকায়। সাধারণত আমি বাড়িতে চুড়িদার বা গেঞ্জি আর ট্রাউজার পরে থাকি, আর হোস্টেলে থেকে সামনে না পরে থাকা অভ্যাস হয়ে গিয়েছিল। তাই বাড়িতেও খুব একটা পরতাম না। তাই যখন গেঞ্জি পরতাম বা ওড়না ছাড়া চুড়িদার পরতাম, আমার অনেকটা বোঝা যেত। তাছাড়া বাড়িতে এসে আগের মতোই রাতে ভাইয়ের সাথে ঘুমাতাম। তখন ঘুম থেকে ওঠার পর জামাকাপড় এলোমেলোই থাকত, আর ভাইয়ের ওই ইনারের নিচে চাপা দেওয়ার চেষ্টা করত। যেহেতু আগে এসব অতটা বুঝতাম না, তাই খেয়াল করিনি, কিন্তু তখন থেকে বুঝতে পারলাম আমার ভাইও বড় হয়ে গেছে। তাই তারপর থেকে আমিও ভাইকে আস্তে আস্তে প্রশ্রয় দিতাম। রাতে একটু ঢিলেঢালা জামা পরতাম আর সামনে ছাড়াই শুতাম, যাতে একটু এলোমেলো হলে আমার ওই দিকে ওকে আকর্ষণ করতে পারে। এসব করতে আমার খুব ভালো লাগত, কিন্তু এসব করতে আমার খুব একঘেয়ে লাগছিল, তাই ঠিক করলাম ভাইকে দিব। হাজার হোক আমিও একটা মেয়ে, তাই খিদে আমার মধ্যেও কম ছিল না। আর বাড়িতে একটা তরতাজা ভাই থাকতে বাইরে গিয়ে দেওয়ার প্রয়োজনই পড়ে না। তাই তারপর থেকে আমি ওর আরও কাছাকাছি চলে গেলাম। যখন তখন ওর সামনে ঢলে পড়তাম, রাতে পেছন থেকে চেপে ধরতাম যাতে আমার ওর ঘষা লাগতে পারে। ঘুমের মধ্যে ওর গায়ে পা তুলে দিতাম, আর ও কাছে থাকলে ওড়না সরিয়ে রাখতাম। বলাই বাহুল্য এগুলো বাবা মায়ের চোখ এড়িয়ে চলত। আর মুখে বিরক্তি দেখালেও বেশ বুঝতে পারতাম ও নিজেও ভেতরে ভেতরে এগুলো এনজয় করছে। আর আমারও নেওয়ার জন্য তরসই ছিল না। তাই ঠিক করলাম রাখির দিনকেই ভাইয়ের হাতে আমার পর্দা ফাটাবো। রাখির দিনটা খুবই ভালোভাবে কাটল। রাখির দিন তবুও কোনো আত্মীয়রা আসেনি, তাই ঘরোয়াভাবেই আয়োজন হয়েছিল। স্নান করে আমি একটা পাতলা টপ আর ট্রাউজার পরলাম। ভেতরে কিছুই পরিনি, যাতে আমার খুব ভালোভাবে বোঝা যায়। আর নিয়মিত শেভ করতাম বলে আমার খুব ভালো করে বোঝা যাচ্ছিল। গেঞ্জিটা এতটাই পাতলা ছিল যে আমার সদ্য স্নান করা গায়ের উপর আটোসাটো হয়ে লেগেছিল, শেপটা পুরো বোঝা যাচ্ছিল। এভাবেই আমি রাখি নিয়ে ভাইয়ের কাছে গেলাম। ওভাবে আমাকে দেখে ওর চোখ দুটো ছানাবড়া হয়ে গেল। বুঝলাম ওর নিচে জেগে ওটা যন্ত্রটাকে সামলাতে ও প্রাণপণে চেষ্টা করছে। আমি ওদিকে না তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে ওর হাতে রাখি বেঁধে দিলাম। তারপর ওকে জড়িয়ে ধরে ওর কপালে একটা চুমু খেলাম। ওর কাছে এটা পুরোটাই অপ্রত্যাশিত ছিল, তাই ও নিজেকে ঠিক সামলাতে পারল না, টাল খেয়ে আমার গায়ে পড়ে গেল। ও তাড়াতাড়ি নিজেকে সামলে নীল আর সরি বলল। বদলে আমি ওকে একটা মুচকি হাসি উপহার দিলাম। রাতে খাওয়া দাওয়ার পর আমি আর ভাই আমাদের ঘরে ঘুমাতে গেলাম। আমাদের ঘরটা ছিল বাড়ির পেছন দিকে, আর ফ্যান চলত বলে এক ঘরের কথা অন্য ঘরে শোনা যেত না। তখন বর্ষাকাল হলেও 2-4 দিন ধরে খুব গরম পড়েছিল, তাই আমরা ফ্যান চালিয়েই ঘুমাতাম। ভাই রাতে সম্পূর্ণ ঘুমাতো, তাই আমি ঘরে গিয়ে বললাম আমার খুব গরম লাগছে, তাই আমিও সম্পূর্ণ হয়ে ঘুমাব। ও একটু অবাক হয়ে বলল, কি যে বলিস, তুই কি ঘরে একা নাকি যে সম্পূর্ণ হয়ে ঘুমাবি? আমি বললাম, একা না হলেই না কি হয়েছে, আমি তো খারাপ কিছু করছি না। ধুর, আমি একটা ছেলে আর তুই একটা মেয়ে, ওভাবে একসাথে ঘুমানো যায় নাকি? কেন ছেলে মেয়ে একসাথে সম্পূর্ণ হয়ে ঘুমায় না? ধুর, আমরা তো ভাই বোন, ওভাবে আমি থাকতে পারবো না। তুই বরং এই ঘরে ঘুমা, আমি মা বাবার সাথে ঘুমাতে গেলাম। এবার আমি ওর হাতটা টেনে ধরে বললাম, দিদির সামনের দিকে তাকানোর সময় মনে থাকে না আমরা যে ভাই বোন? এই বলে আমি আমার সম্পূর্ণ ফেললাম আর আমার বেরিয়ে পড়ল। আমার দেখতে পেয়ে ও আমার উপর ঝাঁপিয়ে পড়ল। আমি হেসে বললাম, কিরে, এখন আমরা ভাই বোন নই? ও বলল, ধুর, ভাই বোনের সম্পর্কে তোর খাওয়া অবধি, তুই আমার পার্সোনাল তুই। নিজের মায়ের পেটের ভাইয়ের মুখে ওরকম কথা শুনে আমার ইচ্ছা 10 গুণ বেড়ে গেল। আমি ওর মাথাটা আমার রান্না করা খাবারের উপর রেখে বললাম, খা যত পারিস তোর দিদির খাবার। আমার মুখে এইসব কথা শুনে ও অবাক হয়ে গেল। বলল, এইসব কথা কি তুই কোথায় শিখেছিস? আমি বললাম, বাইরে হোস্টেলে থাকলে অনেক কিছু শেখা হয়ে যায়। ও আর কথা না বাড়িয়ে খাওয়া শুরু করল। আমি ওর খাওয়া দেখে মুচকি হাসলাম। আমার হাসি দেখে ভাই হেসে বলল, কাজ শুরু করার আগে এই অবস্থা, শুরু করলে কি হবে? আমি বললাম, যা হবে হবে, তুই চালিয়ে যা। ওর কাজ দেখে আমি বললাম, এত ভালো কাজ কোথায় শিখলি? আগে কাজ করেছিস নাকি? ও বলল, না, এই প্রথম। আমি হেসে বললাম, তবে এইবার রাখিতে আমি তোকে আমার এই গিফট করলাম। ও তাই শুনে আমাকে একটা হাম্মি দিল। সেই রাতে আমরা আরও অনেক কাজ করেছিলাম, আর পরেও অনেক করেছি। কিন্তু সেই সুখ আমার বেশি দিন থাকল না। 3 মাস পরেই আমার বিয়ে হয়ে যায়। আমার স্বামী বিদেশ থাকে, বিয়ের 1 মাস পর বিদেশ চলে গিয়েছে। বাসর রাতে স্বামী দিয়েছিল, এরপর আর কেউ দেয়নি।
বলতে পারো নেওয়ার ইচ্ছে আছে, কিন্তু উপায় নেই। স্বামীর আবার সমস্যার কারণে বাচ্চাও হয়নি। স্বামী বিদেশ গেল, 1 বছর পার হয়ে গেছে। বর্তমানে গ্রীষ্মকাল চলছে, অনেক গরম পড়ছে। শরীর ঠিক রাখতে অনেক পানি খেতে হয়, অবশ্য আমি প্রয়োজনের চেয়ে বেশি খাই। এই গরমের মধ্যেই আমি আর আমার বান্ধবী একদিন ঠিক করি শপিং করতে যাব। দিনের বেলা অনেক তাপ, তাই সন্ধ্যার পর বাহির হব ঠিক করি। আমি বান্ধবীর সাথে সন্ধ্যায় শপিং এ বাহির হই। বাহির হওয়ার আগে বেশি করে পেট পুলিয়ে পানি খেয়ে নেই। সেদিনও খুব গরম পড়ছিল। সন্ধ্যা হয়ে যাওয়ার পর অনেক গরম লাগছিল। আমি বান্ধবী কেনাকাটা করে বান্ধবীর বাসায় গেলাম। কেনাকাটা করতে করতে অনেক সময় পার হয়ে যায়, বুঝতে পারি নাই কখন 10টা বেজে গেল। এরপর বান্ধবীর সাথে কিছুক্ষণ তার বাসায় আড্ডা দেই। আড্ডা দিতে দিতে আবার 1 লিটারের মতো পানি খেয়ে ফেলেছিলাম। এরপর বেরিয়ে গেলাম বাসার উদ্দেশ্যে। বান্ধবীর বাসা থেকে বেরিয়ে রিক্সার জন্য অপেক্ষা করতে থাকি। অনেক পরে একটা রিক্সা পেলাম, কিন্তু রিক্সাওয়ালা ভাড়া চাচ্ছে 200 টাকা। অনেক রাত হয়ে যাওয়ার রিক্সাওয়ালাটা অতিরিক্ত ভাড়া চাচ্ছে, আর আশেপাশে আর রিক্সাও নেই। তাই 200 টাকায় উঠে পড়লাম। রিক্সাওয়ালাটার বয়স বেশি না, 35 বছরের মতো হবে। কুচকুচে কালো, তবে পেটানো শরীর। লেবার তো তাই, গায়ে শক্তি ধরে। যাই হোক, কথাত কথায় বাসার কাছাকাছি পৌঁছে গেলাম। প্রচণ্ড গরম পড়ায় আধভেজা হয়ে গেছি। রিক্সাওয়ালাও কাকভেজা। বাসা থেকে কিছু দূরে আসার পর মনে হলো যে আমি আমার পার্সটা আমার বান্ধবীর বাসায় ফেলে এসেছি। পার্সের মধ্যে আমার সব টাকা ছিল। এর মধ্যে বাসায় সামনে চলে এলাম। বাসাটা ছিল নিচতলা। আমি রিক্সাওয়ালাকে বললাম, তুমি দাঁড়াও, আমি টাকা নিয়ে আসছি। ও আচ্ছা বলে গেটের সামনে দাঁড়ালো। দরজার সামনে গিয়ে মনে পড়ল বাসার চাবিও পার্সে। আমি পিছনে ঘুরে গিয়ে রিক্সাওয়ালাকে বললাম সব। জানতে চাইলাম হাতুড়ি জাতীয় কিছু আছে কিনা। ও একটা ছোট্ট রডের টুকরা আনলো। বলল, চলেন আফা, তালা ভাঙি দেই। আমি দরজার সামনে নিয়ে গেলাম। লোহার টুকরাটা দিয়ে অনেকক্ষণ যাবৎ চেষ্টা করার পর তালা খুলে গেল। তালাটা খুবই শক্ত ও দামি ছিল, তবুও কিভাবে জানি খুলে ফেলল। কি শক্তি রে বাবা! অনেকক্ষণ যাবৎ বাহিরে দাঁড়িয়ে থাকায় আমি আর রিক্সাওয়ালা পুরো ভিজে গেছি। যাই হোক, বেচারা এত কিছু করলো, তাই তাকে ভিতরে এসে সোফায় বসতে বললাম। ঘরে ঢুকে লাইট জ্বালানোর পর তাকে একটা তোয়ালে দিয়ে গা মুছতে বললাম। রিক্সাওয়ালা 1 গ্লাস পানি চেয়ে বসে, তাই তার জন্য পানি আনতে কিচেন রুমে গেলাম, কিন্তু সেখানে পানি ছিল না। বাসায় না থাকায় ট্যাঙ্ক এ পানি পুরানো হয়নি, আর আমিও যা পানি ছিল সব খেয়ে বেরিয়েছিলাম। কিছু করার ছিল না, তাই রিক্সাওয়ালাকে বলি পানি নেই। যাই হোক, রিক্সাওয়ালাকে বসতে বলে আমিও চেঞ্জ করতে গেলাম। ওই দিন শাড়ি পরেছিলাম, ভিতরে কিছু ছিল না ছিল, তাই শুধু শাড়ি ছেড়ে একটা টি শার্ট আর প্লাজো পরে নিলাম। চেঞ্জ করে রুম থেকে বেরুতে গিয়ে দেখলাম সে এতক্ষণ দরজার ফাঁক দিয়ে দেখছিল। আমি রেগে গিয়ে বাহিরে এসে তাকে চড় মেরে বসলাম। বলল, আফা, ভুল কইরালছি, মাফ দেন, আমার টাকা দেন, চলি যাই। আমি রেগে বেডরুমে গেলাম। একই, আলমারির চাবি ভুলে পার্স এ করে সাথে নিয়ে গেছে, কি হবে এখন? আমার সব টাকা যদিও পার্সে রয়ে গেছে, তাও খুঁজে দেখি কিছু পাই কিনা। অনেক খুঁজে 50 টাকা পেলাম। রিক্সাওয়ালার কাছে এসে নরম গলায় সব বললাম। 50 টাকা এগিয়ে দিতে সে নিতে রাজি না। ধমকের সুরে বলল, টাকা দেন, নইলে ভালা হইবেক নে। আমি নিরুপায় হয়ে বুঝানোর চেষ্টা করলাম, কিন্তু সে শুনতে রাজি না। রাগ হয়ে গেল। রাগ হয়ে আমাকে গালি দিয়ে বলল, এত কষ্ট করে নিয়ে এলাম, পানি চইলাম, তাও দিলেন না, আবার তার উপর মারও দিলেন। মারার কথা তোলাতে আমি বললাম, তুমি দেখছিলা কেন? মারাই উচিত। এবার সে গালাগালি শুরু করল। আমি প্রতিবাদ করতে গেলে আমাকে উল্টো বলে, 2 ঘন্টা ঘুরাইয়া আইছেন, ওটা কিছু না, আমি দেখছি তাতেই দোষ। আমি আরও রেগে গেলাম। রেগে গিয়ে আমিও তাকে গালি গালাজ করলাম। এতে রিক্সাওয়ালা লোকটা আরও ক্ষিপ্ত হয়ে গেল। এবার সে বলল, টাকা দে, নইলে আইস তোরে ভিড়া টাকা উসুল করুম। এই বলে সে ঘরে মেইন দরজা বন্ধ করে দিয়ে আমার দিকে এগিয়ে এলো। আমি দৌড়ে বেডরুমে ঢুকে দরজা আটকাতে গেলে সে ধাক্কা দিয়ে রুমে ঢুকে গেল। আমাকে ঝাপটে ধরল। আমি ছাড়াতে চাইলে চড় মেরে ফ্লোরে ফেলে দিল। লোকটার গায়ে অনেক শক্তি ছিল। এক চড়ে আমার মাথা ঘুরে গেল। এই ফাঁকে সে এক টানে আমার সামনে ছিঁড়ে ফেলল। অত জোরে চড় খেয়ে মাথা ঘুরাচ্ছিল, কোনো মতে নিজেকে নিয়ন্ত্রণে আনি, ততক্ষণে সে আমার। আমি প্রতিবাদে চিৎকার করতে গেলে আমার মুখ চেপে ধরে। লোকটা হা হা করে হাসতে শুরু করে। এরপর সে আমাকে মারা শুরু করলো, সাথে গালিও দিতে শুরু করলো। মারতে মারতে লোকটা বললা, আর কোনো দিন পুরুষের গায়ে হাত দিবি? এরপর সে থেমে গেল। ভেবেছিলাম বুঝি শেষ, কিন্তু লোকটা বলল, একটা শোধ পূরণ হয়েছে, বাকি গুলার জন্য তৈরি হ।
আমি মাথা ঘুরিয়ে নিচ্ছিলাম বলে রেগে গেল। এটা দেখে সে খেক খেক করে হাসল। লোকটা বলল, মুখ ফিরাচ্ছিস কেন? আমার অনেক বমি বমি পাচ্ছিল, শরীরে শক্তি পাচ্ছিলাম না উঠে বসার। আমি বাধা দিয়ে বললাম, প্লিজ ওই জায়গাটা ছেড়ে দিন। কিন্তু আমার কোনো কথায় কান না দিয়ে লোকটা আমার। বন্ধুরা, ভিডিও মাঝখানে একটা কথা বলতে চাই। আমি তোমাদের আনন্দ দেওয়ার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই, তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওটি দেখে একটি লাইক করবে এবং সামিয়া ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার কিচ্ছু করার ছিল না, পুরোপুরি তার বাঁধনে আটকা পড়ে গেছিলাম। আমি হাত ছাড়াতে চেষ্টা করছিলাম কিন্তু পারছিলাম না। আমি ভালোভাবেই বুঝতে পারছিলাম কিছুক্ষণ পর আমার সাথে কি হতে চলেছে। আমার খুব লজ্জা পাচ্ছিল, কারণ আমার স্বামীও কখনো আমার সাথে এমন করেনি। আমি আর নিজেকে সামলাতে পারছিলাম না। প্রথমবার আমার হয়েছে, সেও একটা আলাদা অনুভূতির সাথে এবং একটা আলাদা লোকের দ্বারা। মন পাগল করা অনুভূতি। রাত পেরিয়ে সকাল হয়ে যায়, আমার ঘুম ভাঙ্গে। কিন্তু লোকটা তখন ছিল না। রাতে যা কিছু হয়েছিল আমার স্পষ্ট মনে ছিল, কিন্তু এসব কিছু জানাজানি হলে আমার আর মান সম্মান থাকবে না, তাই সব কিছু চেপে যাই। কয়েক মাস পর জানতে পারি আমি প্রেগনেন্ট। এই ব্যাপারে আমার পরিবারের কেউ জানে না। স্বামী বিদেশ 1 বছর হয়েছে, এখন বাচ্চা হওয়া মানে, তাই তাদের কাউকে জানাইনি। নিজের খেয়াল নিজে রাখি। বাচ্চাটাকে মেরে ফেলার সাহসও হয় না, তাই ঘরের কাজের জন্য কাজের বুয়া রাখি। রিক্সাওয়ালা লোকটা যাওয়ার সময় একটা কাগজে নাম্বার লিখে দিয়ে গিয়েছিল। এরপর 1 বছর কেটে যায়, ফুটফুটে বাচ্চার জন্ম দিই। বাচ্চা পুরোপুরি লোকটা মতো চেহারা। বাচ্চাটার দিকে তাকিয়ে লোকটার সাথে কাটানো কথাগুলা মনে পড়ে গেল। বাচ্চার জন্মের পর ওই লোকটাকে একদিন কল করি, প্রথমে চিনতে পারেনি, পরবর্তীতে বুঝতে পারল। লোকটাকে বাড়ি আসতে বলি, লোকটাকে তার নিজের সম্পর্কে বলতে বলি। লোকটা জানায় তার বউ অন্য জায়গায় থাকে। লোকটা এই শহরে রিক্সা চালায় 10 বছর। ছুটি নিয়ে বাড়িতে গেলে লোকটার বউয়ের সমস্যার কারণে বুকে দিতেও পারে না, তার বাচ্চা হয় না। লোকটাকে তার বাচ্চা কোলে দিলাম এবং সান্ত্বনা দিয়ে বললাম, তোমাকে আর তোমার বউয়ের কাছে যেতে হবে না, শুধু মাসে মাসে তাকে টাকা পাঠিয়ে দিও, আর তুমি এবার থেকে আমার সাথে থাকবে। আমার স্বামী অনুপস্থিতিতে তুমি আমার সঙ্গী হবে, তবে এই ব্যাপারে কাউকে বলা যাবে না। বর্তমানে আমি আর সে একই সাথে থাকি। সে সারাদিন রিক্সা চালিয়ে বাড়িতে আসে, আর আমি বেশি বেশি খাবার খেয়ে তোর আর তার বাচ্চার জন্য দুগ্ধ গুজে রাখি। আমার স্বামী 5 বছর পর পর দেশে আসবে এবং 1-2 মাস থাকবে, তাই এর জন্য আগে ব্যবস্থা করে রাখি। যতদিন আমার স্বামী থাকে ততদিন সে লোকটা আর তার বাচ্চাকে নিয়ে অন্য জায়গায় থাকে। আমার স্বামী চলে যাওয়ার পর তারা আবার আসে। বন্ধুরা, আজকের গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করতে ভুলবে না।